শীতকালের গভীর রাত, রাস্তা জনমানব শূন্য। রাস্তার পাশের ছোট্ট ঘুমটির আড়ালে একটা নেড়ে কুকুর ঠান্ডায় ঠক ঠক করে কাঁপছে। মাঘ মাস, কথায় আছে মাঘের শীত বাঘের গায়ে। এ তো সামান্য কুকুর। সেই জনমানবহীন রাস্তায় ঘন অন্ধকার আর কুয়াশাচ্ছন্ন পরিবেশের বুক চিরে দুটো পা দেখা গেল। তারপর আস্তে আস্তে দেখা গেল পুরো মানুষটাকে, যার সর্বাঙ্গ কালো চাদরে ঢাকা। লোকটা আস্তে আস্তে এগোতে শুরু করলে ঘুমটির পিছনে থাকা কুকুরটা বেগতিক দেখে চিল্লাতে শুরু করলো, কিন্তু বেশিক্ষণ পারল না। লোকটি একটা ছোরা বের করে কুকুরটার পিঠে বসিয়ে দিল। কুকুরটা এলে পড়ে গেল মাটিতে। তারপর সেই লোকটা কুকুরটার গলায় 4-5 ছোরা চালিয়ে সে এগোতে শুরু করলো। সামনে একটা বাড়ি। না, তাকে তালা ভাঙতে হবে না। চাবিটা বের করে বাড়ির বাইরের গেট খুলে সে ভেতরে ঢুকলো। এবারের অলিগলির সব তার পুঙ্খানুপুঙ্খভাবে চেনা, তাই অন্ধকারে খুব একটা অসুবিধা হচ্ছিল না। সে একটা নির্দিষ্ট ঘরের সামনে গিয়ে দরজা আস্তে করে খুলল। দেখলো একজন ঘুমাচ্ছে। সেই লোকটি আস্তে আস্তে ঘরের ভেতরে ঢুকে বিছানার পাশের বালিশটাকে হাতে তুলে নিল। শীতের রাতে অলসতা ও প্রচণ্ড ঠান্ডায় সে চাদর মুড়ি দিয়ে ঘুমাচ্ছে। শুয়ে থাকা ব্যক্তিকে হাত দিয়ে ডাকতে লাগলো সে। শুয়ে থাকা সেই ব্যক্তি কম্বলের ভেতর থেকে তার মাথাটা বের করে ঘুম ভরা চোখে একটু অপ্রস্তুত হয়ে বলল, তুমি? সঙ্গে সঙ্গে সেই লোকটি তার হাতের বালিশটি শুয়ে থাকা ব্যক্তির মুখে চেপে ধরল। শুয়ে থাকা লোকটি প্রাণ বাঁচানোর জন্য ছটফট করতে করতে একসময় শান্ত হয়ে গেল। তারপর সেই লোকটি শুয়ে থাকা সেই মৃত ব্যক্তির গলায় 4-5 ছোরা বসিয়ে দিল। রক্তে ভিজে গেল সারা বিছানা। তারপর লোকটি দ্রুত বেগে ঘর থেকে বেরিয়ে গেল। বাড়ির গেটে তালা দিয়ে বেরিয়ে আসার সময় লোকটার চোখ পড়ল ঘুমটির পাশে পড়ে থাকা মৃত কুকুরটার দিকে। তাকে দেখে সেই লোকটির মুখে একটা মুচকি হাসি খেলে গেল। তারপর লোকটি ঘন অন্ধকারে কুয়াশাচ্ছন্ন পরিবেশে হাঁটতে হাঁটতে একসময় মিলিয়ে গেল। বঙ্গ সাহিত্যপ্রেমী সকল শ্রোতাদের জন্য আমাদের এই নিবেদন সাহিত্যের ভূত। আজ আমাদের গল্প সুপ্রিয় দাসের কলমে দ্য সাসপেন্স কিলার। এই গল্পের সমস্ত চরিত্রই কাল্পনিক। বাস্তবের সঙ্গে এর কোনো মিল থেকে থাকলে সেটা সম্পূর্ণই কাকতালীয় এবং অনিচ্ছাকৃত। গল্প পাঠে রয়েছে রূপঙ্কর, সূত্রধর আমি রনিত। শুরু হচ্ছে দ্য সাসপেন্স কিলার। আরে ও নীলু দিদি, শিগগির ওঠো গো, সর্বনেশ হয়ে গেছে। বাড়ির কাছের মেয়ে ঝুমুরের ডাকে ঘুম ভাঙল নীলাঞ্জনার। ঝুমুরের চোখ মুখ বিস্ফারিত। এমনিতে কদিন ধরে বেশ আতঙ্কে রয়েছে নীলাঞ্জনা, তাই ধরফর করে উঠে তাকে বলল, কি হয়েছে? তাড়াতাড়ি চলো নীলু দিদি, বিল্টু দাদা বাবু খুন হয়েছে। নীলাঞ্জনার কথা না বাড়িয়ে তাড়াতাড়ি উঠে বিল্টুর ঘরের দিকে গিয়ে দেখল বাড়ির সবাই সেখানে দাঁড়িয়ে রয়েছে। কাকিমা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে আছে। তার মা তাকে ধরে চোখে মুখে জল দিয়ে জ্ঞান ফেরানোর চেষ্টা করছে। নীলাঞ্জনার সামনে গেল। বিছানায় মৃত অবস্থায় পড়ে আছে তার ছোট কাকার ছেলে বিল্টু।
কে যেন গলার টুটিটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে কেটে ফেলেছে। একটা বছর 15 ছেলের প্রতি কার এত প্রতিহিংসা সেটা বুঝতে পারল না নীলাঞ্জনা। মাথাটা কেমন ঝিমঝিম করছে তার। ছোটবেলা থেকে নিজের মায়ের পেটের ভাইয়ের মতো দেখেছে সে বিল্টুকে, তাই এরকম মর্মান্তিক অবস্থা দেখবে সেটা সে কোনোদিনও ভাবতে পারেনি। চারিদিক ভালো করে পরীক্ষা করে ঘরের বাইরে বেরিয়ে এলো সে। ঘরের মধ্যে একজন কনস্টেবল দাঁড়িয়ে রয়েছে, কেউ যাতে বডির গায়ে হাত না দিতে পারে সেই জন্য। নীলাঞ্জনার চোখে জল উকি দিয়েছে, কিন্তু সে সামলে নিয়েছে নিজেকে। নীলাঞ্জনা বাইরে বেরিয়ে দেখলো বাড়ির বাগানে কয়েকজন পুলিশ দাঁড়িয়ে রয়েছে, আর তার বাবা স্থানীয় ইন্সপেক্টর বিক্রম মাহাতোর সঙ্গে কথা বলছেন। বেশ গম্ভীর হয়ে নীলাঞ্জনা তার বাবাকে ডাক দিল। বাবা, তুমি একটু ডাইনিং রুমে এসো তো, কথা আছে, এক্ষুনি আসবে। সমরবাবু ঘাড় নেড়ে হ্যাঁ সম্মতি দিলেন। এই ঝুমুর, দুটো কফি নিয়ে আসিস তো ডাইনিং রুমে। আচ্ছা নীলু দিদি। সমরবাবু ইন্সপেক্টর বিক্রম মাহাতোকে বললেন, দেখুন ডেড বডির কাছে কোনো ফিঙ্গারপ্রিন্ট পান কিনা। আগের খুনে তো কিছুই বুঝতে পারলাম না। এরপর যদি আপনারা কিছু না করতে পারেন তাহলে আমাকে অন্য ব্যবস্থা নিতে হবে। স্যার, আমরা যথাসাধ্য চেষ্টা করব। বডির কাছে গিয়ে সব পরীক্ষা করেছি। যে খুনটা করেছে সে অত্যন্ত চালাক স্যার। তাহলেও আমরা দেখছি। ঠিক আছে, দেখুন কি করতে পারেন আপনারা। বলে সমরবাবু ঘরের ভেতরে চলে এলেন। সমরবাবু ছিলেন লালবাজার থানার প্রাক্তন ওসি। তার বড়ই নামডাক ছিল, এখনও আছে। বড় বড় মিশন তিনি সলভ করেছেন। তার সময় কলকাতায় ছিনতাই, চুরি, ডাকাতি আরও কত কি কমে গিয়েছিল। তাই এখনও পুলিশ ইন্ডাস্ট্রিতে ওনার অনেক সম্মান। তাই তারও ইচ্ছা তার একমাত্র মেয়ে নীলাঞ্জনা একজন সিবিআই ইন্সপেক্টর হোক। সেই জন্য সে ইউপিএসসি এক্সাম দিয়েছে। সমরবাবু ডাইনিং রুমে গিয়ে দেখলেন নীলাঞ্জনা শূন্য দৃষ্টিতে তাকিয়ে কি যেন ভাবছে। তার দুটি চোখের কোণে জমা জল কাল পর্যন্ত নেমে এসেছে। সমরবাবু নীলাঞ্জনার মুখোমুখি গিয়ে বসলেন। বল মা, কি বলবি? আচ্ছা বাপি, তুমি কিছু বুঝতে পারলে? না রে মা, আমি তো কিছুই বুঝতে পারলাম না। আমাদের বাড়ির চারপাশে এত বড় বড় পাঁচিল, খুনি ঢুকলো কি করে? আর বিল্টু, সে তার কি ক্ষতি করেছে? ও তো একটা বাচ্চা ছেলে। আর সেটা বড় কথা নয় বাপি। মেজো কাকুকেও যখন আজ থেকে 2 সপ্তাহ আগে মার্ডার করা হয়েছিল, তখন এইভাবেই রাত্রিবেলা এসেছিল মার্ডারার। আর তাছাড়া আমি বাড়ির চারপাশ দেখেছি, কেউ পাঁচিল টপকে ঢোকেনি। তাহলে তুই কি বলতে চাইছিস? তালা খুলে ঢুকেছে, কিন্তু চাবি পেল কোথায়? তোমাকে বারবার বলেছি একটা ওয়াচম্যান রাখো, কিন্তু তুমি শুনলে না। শোন, তোর মেজো কাকু মানে আমার মেজো ভাইকে যখন মারতে এসেছিল তখন কিন্তু ওয়াচম্যানটাকে আগে শেষ করেছিল, তারপর ভিতরে ঢুকেছিল। তাই জেনে বুঝে অন্য ওয়াচম্যান রেখে তার ক্ষতি করতে চাই না। দেখো বাবা, আমার মনে হয় আমাদের পুলিশ প্রোটেকশনের দরকার। শোন মা, পুলিশ ঠিক ইনভেস্টিগেট করছে, ঠিক ধরা পড়বে। সব পুলিশ তোমার মতো নয় বাবা। এরা শুধু বসে বসে টাকা খাচ্ছে গভর্নমেন্টের। আর তার থেকে বড় কথা, এটা প্রফেশনাল মার্ডারার। একটা ক্লু বা একটা এভিডেন্সও ফেলে যায়নি। তুই কি বলতে চাইছিস? তোর মেজো কাকু আর বিল্টুর খুনি একজন ব্যক্তি? হ্যাঁ বাবা, তবে সেটা একজন না দুজন না একটা বড় গ্যাং সেটা বলা মুশকিল। কিন্তু মারছে আমাদের পরিবারের লোকজনকে। কেন সেটা বুঝতে পারছি না। আচ্ছা, তোমার কি কোনো পুরনো শত্রু? দেখ মা,
পুলিশের হাজারো শত্রু, কিন্তু প্রতিশোধ যদি নেবারই হয় আমাকে মারবে। আমার ভাই বা বিল্টুকে কেন মারবে বল? ঝুমুর কফি নিয়ে এলো। বড়বাবু, বাড়ির বাইরে একটা ঘুমটি আছে না, সেই ঘুমটির পাশে একটা ছোট্ট জঙ্গল মতো আছে, সেখানে একটা কুকুরের লাশ পাওয়া গেছে। বাবা চলো তো দেখি। সমরবাবু আর নীলাঞ্জনা বাড়ির বাইরে বেরিয়ে এলেন। কিছুটা দূরে একটা ঘুমটির কাছে পুলিশের জটলা দেখে এগিয়ে এলেন তারা। এসে দেখলেন চারিদিকে গাঢ় রক্ত এবং গলা ছিন্ন বিচ্ছিন্ন করা অবস্থায় পড়ে আছে কুকুরটা। মুখটা হাঁ হয়ে আছে। সেখানে সমরবাবুকে আসতে দেখে ইন্সপেক্টর বিক্রম মাহাতো তার পাশে এসে দাঁড়ালেন। কুকুরটার দিকে তাকিয়ে সমরবাবু ইন্সপেক্টর বিক্রম মাহাতোকে উদ্দেশ্য করে বললেন, তা কি বুঝছো বিক্রম? স্যার, খুনি খুন করতে এসেছিল এবং এই কুকুর নিশ্চয়ই তাকে দেখে চিৎকার করছিল, তাই পিঠে একটা ছুরি দেয় এবং মৃত্যু নিশ্চিত করার জন্য গলায় অতবার চাকু চালিয়েছে। কারণ একটা জীবন্ত বা সুস্থ কুকুরকে সরাসরি গলায় চাকু চালিয়ে দেওয়া অত সহজ নয়, কারণ গলায় চালালে তার মুখটাকে উপরের দিকে তুলে তারপর চালাতে হবে। যদি কুকুর কাবু না হয়ে পড়তো তাহলে সে কামড়ে দিতে পারত, সেই জন্য ইচ্ছে করে আগে পিঠে চালিয়েছে। সমরবাবু ঘাড় নেড়ে সরে এসে বাড়ির দিকে যেতে যেতে নীলাঞ্জনাকে বললেন, জানি না খুনিকে, তবে তার যার প্রতি রাগ তাকে মারতে পারত। ওইটুকু বাচ্চাটা কি বা বয়স, ওকে মেরে কি হলো? সমরবাবুর চোখ ছলছল করে উঠল। বাবা শোনো, আমার মনে হয় না এই পুলিশের দ্বারা কিছু হবে বলে। মেজো কাকুর শোক এখনো কেউ সামলাতে পারেনি, তার মধ্যে বিল্টুটাও। কিছু ভালো লাগছে না বাবা। এরপর জানি না পরের টার্গেট কে। দেখ মা, আমার মনে হয় না স্থানীয় পুলিশের উপর ভরসা করা ছাড়া আর কোনো উপায় আছে। একটা উপায় আছে বাবা, কাকাবাবু। কাকাবাবুই পারবে এই খুনিকে ধরতে, আমার বিশ্বাস। দিব্যেন্দু? দিব্যেন্দুর কথা তো আমার মাথাতেই ছিল না, তবে ওকে তো পাওয়া খুব মুশকিল। কোথায় আছে এখন? তাছাড়া রিটায়ার হবার পর সে তো সারা দেশ ঘুরে বেড়াচ্ছে। আমি হপ্তাখানেক আগে হোস্টেল থেকে বাড়ি ফেরার সময় কাকাবাবুকে ফোন করেছিলাম আমাদের বাড়িতে আসার জন্য। উনি এখন হুগলি শ্রীরামপুরেই রয়েছেন, কাছেই আছেন, খালি একটা ফোন করার অপেক্ষা। সমরবাবু এবং নীলাঞ্জনা কথা বলতে বলতে বাড়ির ভিতরে ঢুকতেই অঙ্কন বলল, নীলাঞ্জনা, কাকু বিল্টুকে পোস্টমর্টমের জন্য নিয়ে যাচ্ছে। কথাটা বলে অঙ্কনের চোখ দিয়ে জলের ধারা বয়ে গেল। সে দ্রুত বেগে ঘরের দিকে চলে গেল। নীলাঞ্জনা ভাবল, আহারে, বেচারার নিজের কেউ হয় না, তাও তারও চোখে জল নেমে এসেছে। ছেলেবেলা থেকে নীলাঞ্জনা তার বাবার মতোই, মনটা একটু কঠোর বলা চলে। তাই তার কষ্ট হলেও গলা ফাটিয়ে সে কাঁদতে পারে না কোনোদিনই। কিন্তু সেই না কাঁদার কষ্টটা মনের মধ্যে তাকে অনাবরত আঁচড় কাটতে থাকে। ছোট কাকার ছেলে বিল্টুকে পোস্টমর্টমের জন্য নিয়ে চলে যাওয়া হলো। বাড়ির সবাই ভেঙে পড়েছে। নীলাঞ্জনা ঘরের মধ্যে বসে কি একটা ভাবছিল, তখন হঠাৎ সমরবাবু এসে বললেন, জানিস মা, তোর এই অঙ্কনকে এর আগেও যেন কোথাও আমি দেখেছি। নীলাঞ্জনা কোনো উত্তর দিল না। অঙ্কন, হ্যাঁ সত্যি ওটা নীলাঞ্জনারই অঙ্কন। কলেজের শেষ দিকটায় অঙ্কনের সাথে আলাপ হয় তার। প্রথমে দেখে নীলাঞ্জনার বেশ ভালো লেগেছিল ছেলেটাকে। শ্যামবর্ণ গায়ের রং, চাপ দাড়ি, ঘাড় পর্যন্ত চুল। প্রথমে বন্ধুত্ব হলেও আস্তে আস্তে তারা একে অপরকে ভালোবেসে ফেলে। যখন চাকরির পরীক্ষার ট্রেনিং শুরু হয় তার কিছুদিন আগে থেকে নীলাঞ্জনা ও অঙ্কন যেহেতু একসাথে পড়াশোনা করেছে, তাই ট্রেনিংয়ের জায়গাটাও একই। তাই তারা দিল্লিতে একটা অ্যাপার্টমেন্টে লিভিংয়ে থাকতে শুরু করে। তখন ওর বাবা কিছু জানতে পারেনি। পরীক্ষা শেষ হওয়ার পর অঙ্কনের কথা বলে তার বাড়ির লোককে, এবং বাড়ির লোক কোনো আপত্তি জানায়নি। অঙ্কন একদিন নিজের দরকারে
তার বাড়ি যায়। সেই দিন নীলাঞ্জনা অ্যাপার্টমেন্টে একা ছিল। খবর আসে মেজ কাকু খুন হয়েছে। নীলাঞ্জনা অঙ্কনকে জানায় খবরটা। তারপর তারা দিল্লি থেকে কলকাতায় নীলাঞ্জনাদের বাড়ি ফিরে আসে। কিন্তু মেজ কাকুর শ্রাদ্ধ শান্তির পরই মারা যায় বিল্টু। নীলাঞ্জনা বেশ কাবু হয়ে পড়েছে। তার আর কিছু ভালো লাগছে না। সে ছোটবেলা থেকে বাইরে বাইরে থাকে, তাই মা বাবা আর অঙ্কন ছাড়া সকলের প্রতি টান একটু কমই। কিন্তু তার শরীর আর ভালো লাগছে না। পোস্টমর্টম ও যাবতীয় সব কাজ সেরে বিল্টুকে নিয়ে আসা হলো বিকেল 4টের সময়। নীলাঞ্জনা আর দেখতে যায়নি। সন্ধ্যা নেমেছে। বিল্টুর সব কাজকর্ম সেরে শ্মশান থেকে বাড়ি ফিরেছে সমরবাবু, অঙ্কন ও বাড়ি আর পাড়ার কিছু ছেলেরা। এর মধ্যেই কথা হয়ে গেছে কাকাবাবুর সঙ্গে। তিনি কালই কলকাতা আসছেন। বাড়ির মা, কাকিমা ও অন্যান্য লোকেরা একটা ঘরে চুপচাপ বসে আছে। তারা ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। সেখানে গিয়ে নীলাঞ্জনা বলল, দেখো, আজ বিল্টুকে মেরেছে। জানি না পরের টার্গেটকে আর কাকে কখন কবে মারবে। তাই আজ রাতটা অন্তত তোমরা জেগে থেকো। কাল কাকাবাবু আসছেন, খুনি নিশ্চয়ই ধরা পড়বে। সেই রাতটা বেশ আতঙ্কে আতঙ্কে কাটল। একটা সূক্ষ্ম আওয়াজেও বাড়ির লোক বেশ চমকে চমকে উঠছিল। পরের দিন সকালে ব্যালকনিতে দাঁড়িয়ে নীলাঞ্জনা কফি খাওয়ার সময় দেখলো একটা ট্যাক্সি বাড়ির সামনে এসে দাঁড়ালো। ট্যাক্সি থেকে দিব্যেন্দু চ্যাটার্জি অর্থাৎ কাকাবাবুকে দেখে বহু কষ্ট ও ক্লান্তির ফাঁকে একটু মন খুশি হয়ে উঠল। দিব্যেন্দু চ্যাটার্জি হলেন প্রাক্তন সিবিআই। তার বাবার মতোই এনারও খুব নাম ডাক ছিল। একটা স্পেশাল কেসের মাধ্যমে সমরবাবুর সাথে আলাপ দিব্যেন্দু চ্যাটার্জির। আস্তে আস্তে তারা ঘনিষ্ঠ বন্ধু হয়ে ওঠে। নীলাঞ্জনা ছোটবেলায় যখন হোস্টেল থেকে বাড়ি ফিরত, তখন উনি এসে তাকে তার অভিজ্ঞতার গল্প শোনাতেন। ছোটবেলা থেকে নীলাঞ্জনা তাকে কাকু বলেই ডাকে। তাকে দেখে চাকর রঘুকে নিয়ে নীলাঞ্জনা নিচে নেমে এলো। এই রঘু, ট্যাক্সি থেকে মালপত্র নামাও, যাও। জি দিদিমণি। এসো কাকাবাবু, শরীর কেমন আছে? আমি ভালো আছি রে মা, কিন্তু তোরা যে ভালো নেই, কি আর বলি বলতো। দিদিমণি, মালপত্র কোথায় রাখবো? ঝুমুরকে বলো আমার ঘরের পাশের ঘরটা খুলে দিতে। কাকাবাবু ওখানেই থাকবেন। আচ্ছা দিদিমণি। আচ্ছা, এই চাকরটাকে তো আগে দেখিনি, কতদিন হলো কাজ করছে? এই বছরখানেক হতে যায়। ও, বছর খানেক। আচ্ছা চ, আগে তোর বাবার সঙ্গে কথা বলি। কাকাবাবু নিজের ঘরে গিয়ে একটু বসে ফ্রেশ হয়ে নিলেন। তারপর নীলাঞ্জনা এবং কাকাবাবু গেলেন সমরবাবুর ঘরে। চিন্তিত মুখে ঘরে পায়চারি করছেন সমরবাবু। কি সমর, কেমন আছিস? আরে তুই কখন এলি রে? এই তো খানিকক্ষণ আগে। তুই তো পুরো বুড়ো হয়ে গেছিস রে বেটা। আরে তুই তো এখনো ইয়ং রে, শুধু কটা চুলে পাক ধরেছে আর গালে দু একটা দাড়ি পেকেছে। আরে না রে, না না, এসব রঙের ভরসা। তোর সাথে আমার কিছু কথা আছে। নীলুমা, দরজাটা বন্ধ করে দে তো। দরজাটা বন্ধ করে নীলাঞ্জনা বিছানায় এসে বসল। আচ্ছা, তোর মেজ ভাইয়ের পোস্টমর্টম রিপোর্টটা পেয়েছিস? হ্যাঁ, পেয়েছি। মারা গেছিল রাত 2টো থেকে 2:30-এর ভিতরে। প্রথমে শ্বাস আটকে মেরে তারপর ছুরি চালিয়েছিল। বিল্টুকেও এইভাবে। ও হ্যাঁ, নীলু আমাকে বলেছিল ওর মতে মার্ডার আর পাঁচিল টপকে ঢোকেনি।
তালা খুলে ঢুকেছিল। আচ্ছা, তালা চাবিটা পেল থেকে? আর কেনই বা তোর মনে হয়েছে নিল? দেখো কাকাবাবু, শীতকাল, আমার বাড়ির আশেপাশের মাটি ভিজে, আর রাতে শিশিরে আরও ভিজে যায়। কেউ পাঁচিল টপকে গেলে তার পায়ের ছাপ পাওয়া যেত, কিন্তু আমি দেখেছি, পাইনি। গুড। তবে শোন সমর, খুনি তোর বাড়িতেই আছে অথবা তোর বাড়ির আশপাশে। হয়তো তোর আমার চোখের সামনেই ঘটছে, কারণ দুবার তালা পাল্টানোর পর নকল চাবি তৈরি করে যে ঘরে ঢুকতে পারে সে কিন্তু খুব দূরের শত্রু নয়। কিন্তু কে হতে পারে বলতো? কথাটা বলা মাত্রই কাকাবাবু হঠাৎ উঠে তাড়াতাড়ি গিয়ে দরজা খুললেন। তুমি তুমি এখানে দাঁড়িয়ে কি করছো? দরজার ওপাশে দাঁড়িয়ে ছিল রঘু। সে একটু থতমত খেয়ে গেল। আজ্ঞে বাবু, চা। চা এনেছি যখন ডাকনি কেন? এই আর কি, ডাকতে যাচ্ছিলাম বাবু। আচ্ছা, আমাকে দাও, যাও তুমি। বলে কাকাবাবু দরজা বন্ধ করে দিলেন। আচ্ছা, তুই কি করে বুঝলি দরজার বাইরে রঘু দাঁড়িয়ে আছে? আরে ছাড়ো ভাই, তুমি ওসি আর আমি সিবিআই, একটু পার্থক্য তো থাকবেই। আচ্ছা, রঘু আমাদের কথা শুনছিল, রঘু নয় তো? দেখো, ও হয়তো কথা শুনছিল, কিন্তু ওই খুনি সেটা বলা মুশকিল। আর কথা শুনলেই তো কাউকে সন্দেহ করা যায় না। তো সন্দেহের তালিকায় বাড়ি প্রত্যেককেই রাখা উচিত। তাও তো এরা বছরখানেক হলো কাজ করছে, একটু চোখে চোখে রাখিস। খুনি সামনে থাকলে আমাদের সুবিধা। আর শোন, আজ থেকে বাড়ির তালা পাল্টাবি না। কেন বলতো দিব্যেন্দু? কারণ এটা হচ্ছে একটা টিউন অ্যালবাম। এর দুটো ছোট ছোট অংশ বাড়ির গেটে লাগিয়ে দিয়ে আসবে। চিন্তা নেই, এর মধ্যে চৌম্বক আছে, গেটের এক কোণে লাগালে আটকে যাবে। আর গেটে কেউ হাত দিলে আমার কাছে অ্যালার্ম বাজবে। এত ছোট জিনিস গেটে আটকালে কারোর চোখে পড়বে না। আর বাড়ির চাকরগুলো বা অন্য কেউ হয়তো জানেই না আমি কে, তাই কাউকে কিছু বলবি না, না হলে সাবধান হয়ে যেতে পারে। নীলাঞ্জনা কাকাবাবুর কথা মতো দুপুরবেলা সাবধানে টিউন অ্যালার্মটি আটকে দিয়ে সবে মাত্র ঘুরেছে। এমন সময় থেকে অঙ্কন পিছনে দাঁড়িয়ে। কি করছো? না না, কিছু না। তো তুমি এখানে? না, এই দুপুরে খাওয়া দাওয়া সেরে রোদে ঘুরছিলাম। তোমার কাকাবাবু আসার পর থেকে তো আমাকে একদমই পাত্তাই দিচ্ছ না। চলো একটু বাগানে হাঁটা যাক। আচ্ছা, এই কাকাবাবুটিকে? নীলাঞ্জনা প্রথমে ভাবলো কিছু বলবে না, কিন্তু অঙ্কনকে তো ভরসা করে বলাই যায়। এই কাকাবাবু হলেন আমার বাবার বন্ধু, এক্স সিবিআই ছিলেন একসময়, দূরদর্শী লোক। ও বাবা, তাই এখানে খুনি ধরতে এসেছেন নাকি? তা ভালো, পুলিশের ওপর ভরসা করে তো কিছু হচ্ছে না। এই কাকাবাবু ছাড়া আর উপায় কি বলো? এবার খুনি নিশ্চয়ই ধরা পড়বে। বাট এত কনফিডেন্টলি কথাটা বলছো কি করে তুমি? কারণ আছে। তুমি যখন এলে আমি একটা টিউন অ্যালার্ম লাগাচ্ছিলাম, যেটা গেটে কেউ হাত দিলেই কাকাবাবুর কাছে অ্যালার্ম বাজবে। আর আমাদের মতে খুনি আমাদের বাড়ির গেট খুলে ঢুকছে, তাই। হ্যাঁ, বুঝলাম, এ তো বেশ ভালো ব্যাপার। চলো, আমি ঘরে যাচ্ছি, তুমি যাবে? না, আমি পরে যাচ্ছি। ওকে। নীলাঞ্জনা একবার চারিদিকে দেখে নিল ভালো করে, কেউ ওদের কথা আর শুনছিল কিনা। তারপর সে নিজের ঘরে চলে গেল।
রাত্রিবেলা খাওয়া দাওয়া সেরে অঙ্কন, নীলাঞ্জনা এবং কাকাবাবু বেশ গল্পগুজব করলেন। তারপর সবাই সবার ঘরে চলে গেলেন। কাকাবাবু নিজের ঘরে গিয়ে সমস্ত প্রস্তুতি নিয়ে নিলেন। হাতের সামনে রাখলেন সেই অ্যালার্মটা, আর বালিশের তলায় রাখলেন একটা 9mm পিস্তল। একবার প্রায় 10 বছর আগে এক মারোয়ারি পিস্তল ফ্যাক্টরিতে যখন রেড ফেলেছিল সিবিআই, তখন কাকাবাবু এই পিস্তলটিকে সরিয়ে নিজের কাছে রেখেছিলেন, যদি ভবিষ্যতে কোনো কাজে লাগে। কিন্তু সত্যি অনেকবার কাজে লেগেছে। একবার কলকাতায় স্টোনম্যান বলে একজন এসেছিলেন, যে রাত্রে ঘুরত। কলকাতার ছোট ছোট সরু গলিতে কাউকে রাত্রেবেলা দেখতে পেলেই পাথর ছুঁড়ে মেরে দিত। পুলিশ কিছুতেই তাকে ধরতে পারছিল না। কিন্তু একদিন কাকাবাবু বাড়ি ফিরছেন, হঠাৎ একটি লোক দেখেন মুখে মুখোশ পরে আছে, তার হাতে একটা বড় পাথর। সঙ্গে সঙ্গে পিস্তল বার করে তাকে ঘায়েল করেন কাকাবাবু এবং পুলিশের হাতে তুলে দেন। পুলিশ ইন্সপেক্টর জিজ্ঞাসা করেছিলেন যে, কোথায় পেলেন আপনি বন্দুক? নিজের পরিচয় দিতে পুলিশ আর কিছু বলেনি তাকে। সেই রাতটা কাকাবাবু জেগেই কাটালেন। না, আর কারো ক্ষতি হয়নি। পরের দিন কাকাবাবু সকালবেলা উঠে ভাবলেন, যেহেতু তিনি কলকাতাতেই আছেন, তাই নিজের বাড়ি থেকে একটু ঘুরে আসবেন। তার আর মন চাইল না, কারণ কে বা আছে ওই বাড়িতে? কয়েকটা বই আর আসবাব ছাড়া আর কিছুই তো নেই। তিনি বিয়ে করেননি, চাকরিকে খুব ভালোবাসতেন। তাই বাবা মা মারা যাওয়ার পর চাকরিকে নিয়েই বেশি ব্যস্ত থাকতেন তিনি। বাড়ির সব লোকই কেমন একটা হয়ে গেছে। এদের জিজ্ঞাসাবাদ করে কিছু হবে না, সেটা কাকাবাবু ভালো করেই জানেন। কাকাবাবু সারাদিন বাড়ির চারপাশ পরীক্ষা নিরীক্ষা করে সন্ধেবেলা তিনি বেরোলেন। বাড়ির সবাইকে বললেন তার বাড়িটা দেখতে যাচ্ছেন। রাত্রিবেলা খাওয়া দাওয়া সেরে বই পড়ছেন, এমন সময় তিনি বুঝতে পারলেন পিছনের বাগানে ঝুপ করে একটা শব্দ হলো। কেউ যেন পাঁচিল টপকে ঢুকলো। কাকাবাবু ঘড়ির দিকে তাকিয়ে দেখলেন রাত 2 বাজে। সঙ্গে সঙ্গে পিস্তলটা নিয়ে নিচে নামতে যাচ্ছেন, এমন সময় একটা গুলির শব্দ হলো। বাড়ির কাজের মেয়ে ঝুমুরের গুলি লেগেছে। কাকাবাবু নিচে নেমে আসতেই দৌড়ে লোকটি পালালো বাড়ির পিছনের বাগানের দিকে। দাঁড়াও, দাঁড়াও, না দাঁড়ালে কিন্তু গুলি চালাতে বাধ্য হব। দাঁড়াও। লোকটা দাঁড়ালো না। কাকাবাবু পায়ের দিকে লক্ষ্য করে একটা গুলি চালালেন। লোকটা সরে গেল এবং কাকাবাবু দেখলেন তার শরীরের কিছু বস্ত্র বাগানের ক্যাকটাস গাছে আটকে গিয়ে কিছু অংশ ছিঁড়ে গেল। লোকটা পাঁচিল টপকে পালিয়ে গেল। কাকাবাবু একটা গুলি চালিয়ে ছেড়ে দিলেন? হ্যাঁ, নইলে এ কোনো ক্লু এভিডেন্স ছেড়ে যেত না, তাই ছেড়েছি। সমর, অঙ্কন, তোমরা মেয়েটাকে নিয়ে এক্ষুনি হসপিটালে যাও। মেয়েটার হাতের গুলি লেগেছে, ও বেঁচে যাবে। নীলু, তুই আমার সঙ্গে হয়তো মা, কথা আছে। বাড়ির সকলে আতঙ্কে দিশেহারা হয়ে গেছে। বাড়ির সবাইকে আশ্বস্ত করে কাকাবাবু এবং নীলাঞ্জনা বাগানে এলেন। এই দেখ, নীলু, এই দেখ, পায়ের ছাপগুলো পুরো স্পষ্ট। হ্যাঁ কাকাবাবু, দেখে মনে হচ্ছে 9 নম্বর পা। এক্স্যাক্টলি তাই। কিন্তু পাঁচিল তো এত বড়, ও ঢুকলো কি করে টপকে? চল তো দেখি। এই দেখতে পেল, এই দেখ নিল, পাঁচিলের এপার ওপার একটা লোহার ছেনি ঢোকানো, যাতে এক পা দিয়ে সহজেই পাঁচিলে ওঠা যায়, সহজেই ভেতরে ঢোকা যায়। তুই পায়ের ছাপগুলোর ছবি তোল তো মা। নীলাঞ্জনা পায়ের ছাপগুলোর ফটো তুলে নিল। কাকাবাবু চারিদিক দেখতে দেখতে হঠাৎ তার চোখে পড়ল ক্যাকটাস গাছটার দিকে। সেখানে একটা সাদা কাপড় ঝুলছে। কাকাবাবু সেটাকে নিয়ে বললেন, এই নীলু, এদিকে শোন, এদিকে শোন। কি বুঝছিস? একটা ধুতির ছেঁড়া অংশ বলে মনে হচ্ছে। এ বাড়িতে আর আশেপাশে ধুতি একজনই পরে,
তার মানে রঘু? ঘরে চ, আলোচনা আছে। ঘরে এসে কাকাবাবু দরজা বন্ধ করে দিলেন। কি বুঝছিস? দেখো কাকাবাবু, ড্যাম শিওর রঘু। কারণ ওভাবে লুকিয়ে আমাদের কথা শোনা, তারপর ধুতির অংশ। ধুতি ও ছাড়া আর কেউ পড়ে না। না 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 না, এখানে আমি তোকে সমর্থন করতে পারছি না নীলু। তুই ঘরে যা এখন। কিন্তু কাকাবাবু, একটা কথা বুঝতে পারছি না। দুবার তালা খুলে ঢুকলো, কিন্তু এইবার পাঁচিল টপকে। তাও আবার ছেনি ঢুকিয়ে রেখেছে, এপারে ওপারে যাতে সহজেই ওঠানামা করা যায়। তাহলে কি ওরা জানতে পেরেছে টিউ ম্যাডামের কথা? কাকাবাবু একটু মুচকি হাসলেন, আর কিছু বললেন না। নীলাঞ্জনা তার ঘরে চলে গেল। পরদিন সকালে কাকাবাবু আর নীলাঞ্জনা গেলেন হাসপাতালে ঝুমুরকে দেখতে। মেয়েটা এখন ভালোই আছে। গুলিটা বাঁ হাতে লেগেছিল তার। কাকাবাবু একা ঝুমুরের সাথে কিছু জিজ্ঞাসাবাদ করে বাড়ি ফিরে এলেন। এসে লক্ষ্য করলেন রঘুর সেই ধুতিটার দিকে। ধুতিটা খানিকটা ছেঁড়া, সেই ধুতিটা যেটার অংশটা কাল রাতে ক্যাকটাস লেগে ছিঁড়ে গিয়েছিল। নীলাঞ্জনা রঘুর দিকে তেড়ে যাচ্ছিল, কিন্তু কাকাবাবু তাকে সামলে নিলেন। নীলাঞ্জনাকে বোঝালেন যে সামান্য প্রমাণে আসামিকে ধরা যায় না। সেই দিন রাত্রিবেলা কাকাবাবু এবং সমরবাবু বেশ গল্পগুজব করে সবেমাত্র ঘরে গিয়ে শুয়েছেন। এমন সময় দেখলেন হঠাৎ টিউব অ্যালার্মটা বেজে উঠল। হকচকিত কাকাবাবুর বুকটা কেঁপে উঠল। এবার তিনি পিস্তলটিকে হাতে নিয়ে দ্রুত বেগে বিছানা থেকে নামলেন। খুনি বাড়ির ভেতর ঢোকার আগে তাকে ধরতে হবে, না হলে আজ কাউকে একটা মারবে সে। কারণ কালকের টার্গেট মিস গেছে। তিনি এগিয়ে দরজার কাছে গেলেন। দরজা খুলতে গিয়ে দেখলেন দরজা বাইরে দিয়ে বন্ধ। তিনি প্রাণপণে দরজাটিকে টেনে হিঁচড়ে খোলার চেষ্টা করলেন, কিন্তু আর পারলেন না। হঠাৎ সেই সময় 3টে গুলির শব্দ শুনলেন তিনি। এবার থমকে বসে পড়লেন মেঝেতে। নীলাঞ্জনা নিজের ঘরের দরজা খুলতে পারছিল না। অঙ্কন কোনো মতে নিজের ঘরের দরজা ভেঙে নীলাঞ্জনার ঘর খুলে দিল। নীলাঞ্জনা কাকাবাবুর ঘরটি খুলে দিয়ে বেশ আতঙ্কের সাথে বলল, কাকাবাবু, আপনি ঠিক আছেন তো? তাড়াতাড়ি চলুন, নিচের ঘর থেকে এসেছে গুলির শব্দ। নিচের ঘরে এসে দেখলেন সমরবাবুর ঘরের দরজা খোলা। ভেতরে ঢুকে দেখলেন সমরবাবুর রক্তাক্ত শরীর নিস্তেজ হয়ে পড়ে আছে। বুকের বাঁ পাশের ছোট ছোট ছিদ্র থেকে গল গল করে রক্ত ঝরছে। মুখটা হাঁ হয়ে আছে তার। সঙ্গে সঙ্গে নীলাঞ্জনা অজ্ঞান হয়ে পড়ল। ছোট থেকে হাজারো কষ্ট সে পেয়েছে, কোনো কষ্টে সে এতটা ভেঙে পড়েনি। কিন্তু বাবার এরকম অবস্থা দেখে সে রীতিমতো কাবু হয়ে পড়েছে। প্রাক্তনও সে খুন হয়েছে তা শুনে ওপরতলা থেকে খবর আসে যেন কঠোরভাবে পুলিশ ইনভেস্টিগেশন চালায়। পুলিশ আসার আগে সমরবাবুর হাতে একটা ছোট্ট কাগজ দেখে কাকাবাবু সেটা তুলে নিয়ে পকেটে রেখে দেন তিনি। এরপর প্রায় 15 দিন কেটে গেল, কিন্তু খুনিকে কেউ ধরতে আর পারছে না। এক নতুন ইন্সপেক্টর অর্ঘ্যপ্রভ রায়কে কেসটা হ্যান্ড ওভার করা হলো। সমরবাবু মারা যাওয়ার পর থেকে তাদের বাড়িতে 2টো হাবিলদার পাহারা দিতে শুরু করে। এরপর থেকে আর কোনো খুন না হলেও খুনের মোটিভ পুলিশ খুঁজে পায়নি। একদিন নীলাঞ্জনা বেশ মনমরা হয়ে বসে কফি খাচ্ছিল। অঙ্কনের সাথেও আর তার বেশি কথা হয় না এখন। ঠিক কাউকেই যেন আর তার পছন্দ হয় না। চোখের তলায় কালি পড়েছে, মুখ শুকিয়ে গেছে। 3-15 মধ্যে বেশ রোগাও হয়ে গেছে সে। মাঝে মাঝে পুলিশের তদন্তে তিতিবিরক্ত হয়ে যাচ্ছে। কফি খেতে খেতে ব্যালকনি থেকে সামনের পিচ রাস্তার দিকে তাকিয়ে আছে সে। এমন সময় কাঁধে একজনের হাত পড়ল। পিছনে ফিরে নীলাঞ্জনা দেখল কাকাবাবু। শোন মা, আমরা খনিকে ধরার একবার লাস্ট লেভেলে চলে এসেছি। একবার আমার ঘরে আয়, কিছু আলোচনা আছে।
নীলাঞ্জনা দ্রুত বেগে কাকাবাবুর ঘরে গেল। দরজাটা একটু বন্ধ করে দে তোমা। এটি বলে কাকাবাবু নীলাঞ্জনার হাতে একটা চিরকুট দিলেন। সেটাতে একটা ছোট্ট ইজিবিজি কাটা আর একটা এম আর এল লেখা। এটা কি? এটার মধ্যেই কিছু আছে যেটা সমর মারা যাওয়ার আগে আমাদের হাতে দিয়ে গেছে ক্লু হিসাবে। দাঁড়া, আমাকে একটু ভাবতে দে মা। প্রায় মিনিট 10 ভেবে কাকাবাবু চিল্লে উঠলেন। ইয়েস, আমার সন্দেহই ঠিক। কে কে কাকাবাবু? তোর অঙ্কন। কি বলছো তুমি? মাথা খারাপ হয়ে গেছে তোমার? এই দেখ, এই ইজিবিজি অংশটা খুব ভালো করে দেখ, দেখলে বুঝবি এই লেখা। এই লিখে সমর কেটে দিয়েছে। সমরের কাছে সময় কম ছিল, সেই সময়ের মধ্যে অঙ্কনের নাম লেখা অসম্ভব, তাই এটাকে কেটে দিয়ে সে লিখেছিল এম, আর এম ফর ম্যাথ মানে অঙ্ক। আর আমরা যেটাকে এল ভাবছি সেটা আসলে এল নয়, একটা জ্যামিতিক কোণ। এবার কিছু বুঝলি? নীলাঞ্জনা কাকাবাবুকে বাহবা দেবে নাকি নিজের একটা বড় ভুল সিদ্ধান্তের জন্য নিজেকে দায়ী করবে সেটা বুঝতে পারছিল না। দেখ, আস্তে আস্তে তোর কাছে সবকিছু ক্লিয়ার করে দিই। তোর কাছে যখন তোর মেজ কাকুর মৃত্যুর খবরটা আসে তখন তুই ছিলি দিল্লিতে, কিন্তু অঙ্কন তো তখন দিল্লিতে ছিল না। তখন ও এখানে এসেছিল তোর মেজ কাকুকে ফোন করতে, আর তোকে বলেছিল ও ওর বাড়ি যাচ্ছে। মেজ কাকুর মৃত্যুর পর তুই যখন এখানে এলি তাতে ওর কাজ আরো সহজ হয়ে যায়, আর ও তো এটাই চাইতো, বিল্টুকে মারে। তারপর যেদিন ঝুমুরকে গুলি চালিয়ে পালিয়ে গেল সেদিন যে পায়ে জুতোর ছাপটা আমরা পাই, সেই জুতোর মাপ ছিল 9 নাম্বার। আর এ বাড়িতে সবার পা হয় ছোট নয় বড়, কারণ 9 নম্বর পা কিন্তু নেই, একমাত্র তোর অঙ্কন ছাড়া। এখন তোর প্রশ্ন ছিল যে টিউন অ্যালার্মের কথা খুনি জানলো কি করে? সে কথা তুই ওকে বলেছিস। হ্যাঁ জানি, তুই বিশ্বাস করেই বলেছিলিস। তুমি জানলে কি করে? তুই যদি চারিদিকটা একটু দেখতিস তখন, তাহলে তুই দেখতে পেতিস বাড়ির পিছনেই আমি দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিলাম। আচ্ছা, তাহলে ধুতির ব্যাপারটা? দেখ, ধুতি অন্য কারণেও ছিঁড়তে পারে। তখন ওখানে যে রঘুই ছিল সেটা আমি মানি না। আচ্ছা, রঘু বড় জুতো পরেও তো করতে পারে। দেখ, রঘুর মাথায় অত বুদ্ধি নেই। তাছাড়া রঘু যে জুতো পরে তার নম্বরও 6 নাম্বার, কিন্তু ওই সময় ওইখান থেকে যে জুতোর ছাপ আমরা পেয়েছিলাম তার নম্বর ছিল 9 নাম্বার। বড় জুতো পরে কেউ করেনি, তার কারণ মাটিতে জুতোর যে দাগ পড়েছে তা ছিল স্পষ্ট। পায়ের থেকে বড় মাপের জুতো পরলে অত স্পষ্ট দাগ হতো না। কাকাবাবু, এত ভালোবাসতাম ওকে, কিন্তু এরকম আমার সাথে কেন করলো? কি লাভ ওর? সেটা তো ওই বলতে পারবে মা। চল আমার সঙ্গে আয়। বলে কাকাবাবু এক হাতে নীলাঞ্জনার হাত এবং অন্য হাতে পিস্তলটাকে নিয়ে অঙ্কনের ঘরে ঢুকলেন। অঙ্কন তখন কি একটা লিখছিল। জীবনে অনেক ক্রিমিনালদের মেরেছি, তাদের কাউকে কাউকে জেলেও ভরে দিয়েছি। অঙ্কন, কাকাবাবু, আপনার বুদ্ধি আছে বলতে হবে।
সিবিআই অফিসার বলে কথা। আচ্ছা নীলাঞ্জনা, আজ থেকে 5 বছর আগে চন্দনের কথা তোমার মনে পড়ে? যাকে তোমার সেই ইংলিশ ব্যাচে পছন্দ হয়েছিল, প্রপোজ করায় সে না করে দেয়, মনে পড়ে তোমার? নীলাঞ্জনার হঠাৎই মনে পড়ে গেল সেই কথাগুলো। এই শোনো, তুমি আমাকে ভালোবাসো না তো? না, দেখো আমরা গরিব, অনেক কষ্ট করে বাবা মা টিউশনে ভর্তি করেছে, আর তাছাড়া আমার আর তোমার স্ট্যাটাস মেলে না। একটা মেয়ে তোমাকে প্রপোজ করছে, তাও তুমি অ্যাকসেপ্ট করবে না? ঠিক আছে, এত দিমাগ তো তোমার। দেখো তুমি তোমার ম্যামকে গিয়ে বললে? ম্যাম, আমাকে চন্দন রোজ বেরোনোর সময় ডিস্টার্ব করে, কালকে গায়ে হাত পর্যন্ত দিয়েছে। আমি তো বুঝতেই পেরেছিলাম এরকম কিছু একটা হবে। প্রথমে তো আমি এই ছেলেকে ভর্তিই নিইনি, ছোট লোকদের মানসিকতাই ছোট, কিন্তু ওর বাবা এমন হাতে পায়ে ধরলো, না হলে আমি এসব অশিক্ষিত গরিবের ছেলে মেয়েদের নিই না। ম্যাম, আপনি বিশ্বাস করছেন? হ্যাঁ, অবশ্যই। ম্যাম, ম্যাম বিশ্বাস করুন, আমি কিছু জানি না। এই শোনো, তোমাদের এই গরিব বলে সিম্প্যাথি দেখিয়ে কোনো লাভ হবে না, বুঝলে? তোমাদের মতো ছেলেদের হাড়ে হাড়ে চিনি। ম্যাম, আপনি এভাবে অপমান করতে পারেন না, আমাদের আত্মসম্মান বোধ আছে। আমি আর এখানে পড়তে আসবো না। হ্যাঁ, বেরিয়ে যাও। আমার ভাই সেখান থেকে চলে আসে। আমার মা বাবা কতবার ম্যামকে বলেছিল সামনে পরীক্ষা, দয়া করে অন্তত একবার অন্তত ক্ষমা করে দিন। 2 মাস পর পরীক্ষা, কিন্তু তোমার বাবা গিয়ে ম্যামকে বলেছিলেন যাতে চন্দনকে আর ভর্তি না নেয়, আর যাতে ও এখানে পড়তে না পারে। তোমার বাবাকে হয়তো তোমার চালাকিটা বলনি। তারপর কিছুদিন বাদে তোমার বাবা পুলিশ স্টেশনে ডেকে চন্দনকে চড় থাপ্পড় মারে। সেটা চন্দন সহ্য করতে পারেনি। গরিব হতে পারে, কিন্তু আত্মসম্মান বোধটাই তো গরিবের একমাত্র সম্বল। সেই দিনই আমার ভাই বাড়ি এসে আত্মহত্যা করে। হ্যাঁ, চন্দন আমার ভাই। জানেন কাকাবাবু, আমার বাবা মা আমাদের খুব কষ্ট করে মানুষ করেছে। সবসময় পয়সার অভাব থাকলেও ভালো ভালো টিচারের কাছে ভর্তি করেছে। আমার ভাই মারা গেলে সেই শোকটা আমার সামলাতে পারিনি, খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল। একদিন বাড়ি এসে দেখি আমার মা ইঁদুর মারার বিষ খেয়ে পড়ে আছে। বাঁচাতে পারলাম না, জানেন, কারণ ভাই যেহেতু ছোট, তাই ভাইকেই বেশি ভালোবাসতো। শোকটা নিতে পারল না। ভাইয়ের ডায়েরি থেকে মেয়েটার নাম জানতে পারি, নীলাঞ্জনা। সেই প্রথম প্রেম আমার নীলাঞ্জনা, কিন্তু এটাই আমার শেষ প্রেম। তারপর দেখলাম কলেজটাও একই, কাজটা সহজ হয়ে গেল। ওখান থেকেই শুরু। তুমি আমার প্রিয় মানুষদের শেষ করেছিলে, তাই না? এবার বুঝতে পারছো প্রিয় মানুষ মরলে ঠিক কতটা কষ্ট হতে পারে? ভেবেছিলাম লাস্টেই মারবো, কিন্তু তার আগেই শালা পুলিশ প্রোটেকশন বসে গেল। ইউ আর ফিনিশড। দাঁড়ান, আপনারা মরবার আগে ধুতির রহস্যটা ভেদ করি। বাবা! কাকাবাবু আর নীলাঞ্জনা হতভম্ব হয়ে দেখলেন দরজার উপাস থেকে রঘু হাজির হলো। কি কাকাবাবু, কি খবর? আপনার ভাবনার একটু ভুল আছে জানেন। মেজবাবুকে অঙ্কন এসে মারেনি, আমি মেরেছিলাম। আমরা গরিব, তাই আমাদের ক্ষেত্রে আইন প্রযোজ্য নয়, তাই আমাদেরকেই আইন হাতে তুলে নিতে হয়। অত কথা কিসের বাবা? ভালো থেকো। এই বলে অঙ্কন তার প্যান্টের পেছন দিক থেকে পিস্তলটা বার করে নীলাঞ্জনার সামনে ধরল এবং পর মুহূর্তেই নীলাঞ্জনার দিকে লক্ষ্য করে একটা গুলি চালিয়ে দিল অঙ্কন।
গুলিটা নীলাঞ্জনার কাঁধ ছুঁয়ে বেরিয়ে গেল। নীলাঞ্জনা বিশ্রী আত্মচিৎকার করে লুটিয়ে পড়ল মাটিতে। কাকাবাবু বিপদ বুঝতে পেরে পিছনে দাঁড়িয়ে থাকা রঘুর দিকে লক্ষ্য করে গুলি চালিয়ে দিল। গুলিটা চিবুক ভেদ করে বেরিয়ে গেল। বাবা! রক্তে ভেসে গেল সারা ঘর। ইউ অঙ্কন! তারপরেই কাকাবাবু ঘুরে অঙ্কনের দিকে গুলি চালিয়ে দিল। অঙ্কনও কাকাবাবুর দিকে গুলি চালাতে গিয়েছিল, কিন্তু তার আগেই কাকাবাবুর চালানো গুলি তার কপাল ভেদ করে বেরিয়ে গেল। ট্যাক্সিতে ওঠার সময় কাকাবাবু দেখলেন তার গাড়ির পাশে দাঁড়িয়ে আছে ঝুমুর। কাকাবাবু বললেন, ঝুমুর, নীলুকে দেখিস মা, ওর ওপর দিয়ে অনেক ঝড়ঝাপটা গেল। বরাত চড়ে মেয়েটা বেঁচে গেছে, ওকে বলিস ভালো থাকিস মা। আবার কবে আসবেন কাকাবাবু? যেদিন প্রতিশোধের আগুন আবার আকাশে বাতাসে ঘুরবে, সেদিন আবার কাকাবাবু ফিরবে। চলে, টাটা। শুনছিলেন সুপ্রিয় দাসের কলমে দ্য সাসপেন্স কিলার। গল্প পাঠে ছিল রূপঙ্কর, কাকাবাবুর চরিত্রে স্বপন ভর, নীলাঞ্জনার চরিত্রে নেহা, সমরবাবু ও অঙ্কনের ভূমিকায় সুপ্রিয়, ঝুমুরের চরিত্রে আয়েশা, রঘুর চরিত্রে দেবায়ন, গল্পের সূত্রধর ও চন্দনের চরিত্রে আমি রনিত, অন্যান্য চরিত্রে সর্বাণী, আবহ সঙ্গীত, অন্যান্য সাউন্ড এফেক্টস এবং পোস্টার ডিজাইনে আমি রনিত। কেমন লাগলো আজকের গল্প অবশ্যই কমেন্টে জানাবেন। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী সপ্তাহে ঠিক রাত 9টায় ফিরব আরও একটা রোমাঞ্চকর গল্প নিয়ে। শুভরাত্রি।